আমরা সবাই জানি যারা পেশায় শিক্ষক, প্রশিক্ষক, পাবলিক স্পিকার এবং স্টোরি টেলার, তারা গল্প বলেন, গল্পের মাধ্যমে আমাদেরকে শেখান, জানান। আমরা তাদের গল্প থেকে আমরা শিক্ষা নিয়ে এগিয়ে যাই। আমরা এবারে গল্পের শক্তি দেখব, গল্পের ভেতরকার শক্তি বোঝার চেষ্টা করব। তেমনি একজন মানুষ আমাদের মাঝে আসবেন। এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি মিস্টার সৈয়দ রফিকুল হুসাইন, ফিনান্স সেক্রেটারি, প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম অফ বাংলাদেশ, এবং তিনি নেশা এবং পেশায় একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার এবং স্টোরি টেলিং কোচ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যারের জন্য। ওই চাইয়া দেহস কি? বাকের ভাইয়ের এক কাপ চা দে। হাও মে উঠতা গানটা দাও, ওইটা বাকের ভাইয়ের বেশি পছন্দ। সাক্ষী মোদি হাজির, সাক্ষী মোদি হাজির, সাক্ষী মোদি হাজির। বাকের কি খুন করেছে? আমার আর কিছু জিজ্ঞাসা করবার নেই মাননীয় আদালত। আমি একজন রাজ সাক্ষীকে হাজির করলাম। আপনাদের মধ্যে কার কার এই নাটকটির নাম মনে আছে? মনে আছে, মনে আছে, মনে আছে। আমি আশা করেছিলাম সবগুলো হাত উঠবে, কিন্তু দেখা যাচ্ছে অনেক হাতই ওঠেনি। তার মানে হচ্ছে এই যে জেনজিদের অনেকেই সম্পর্কে অবগত নন। তাহলে একটু খুলেই বলি। 1993 সালের 21শে সেপ্টেম্বর, সময় রাত 8:30, পুরো বাংলাদেশে থমথমে অবস্থা বিরাজ করছে। মাইক্রোফোন কাছাকাছি নেন। কারণ একটু পর বাকের ভাইয়ের ফাঁসি। 1992-93 সালে বাংলাদেশ টেলিভিশনে একটি ধারাবাহিক নাটক প্রচারিত হয়, যার নাম হচ্ছে কোথাও কেউ নেই। এই নাটকের একটি অন্যতম প্রধান চরিত্রের নাম হচ্ছে বাকের ভাই। তো নাটকের স্টোরি লাইন অনুযায়ী শেষ পর্বে বাকের ভাইয়ের ফাঁসি হবার কথা। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই, বাকের ভাইকে ফাঁসি থেকে বাঁচাবার জন্যে ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল হয়। মিছিলের স্লোগান শুনবেন, বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, বাকের ভাইয়ের মুক্তি চাই, কুত্তাওয়ালির ফাঁসি চাই। এই নাটকের নাট্যকার হুমায়ুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের প্রভোস্ট ছিলেন। তার ঠিকানায় একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 800টি চিঠি আসে
একটাই রিকোয়েস্ট নিয়ে, প্লিজ বাকের ভাইকে মারবেন না। তার বাড়ির সামনে ককটেল ফাটানো হয় এবং যেদিন শেষ পর্ব প্রচারিত হবে সেদিন হুমায়ুন আহমেদ এবং নাটকের আরেকটি চরিত্র বদি অর্থাৎ আব্দুল কাদেরের বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয় তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। কথিত আছে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয় থেকে এই নাটকের প্রযোজক মোহাম্মদ বরকতুল্লাহর কাছে টেলিফোনে রিকোয়েস্ট আসে যে আপনি একটু হুমায়ুন আহমেদকে বোঝান যেন নাটকের শেষ পর্বে বাকের ভাইকে বাঁচিয়ে রাখে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাকের ভাইয়ের ফাঁসির পর মিরপুরে এক বিশাল কুলখানির আয়োজন করা হয় এবং সেই কুলখানির জন্য কার্ডও ছাপা হয়। সেই কার্ড আমি নিজের চোখে দেখেছি। ডিয়ার অডিয়েন্স, দিস ইজ দ্য পাওয়ার অফ স্টোরি টেলিং। আমরা জানি যে আমাদের যে ব্রেইন, এটি খুব বুদ্ধিমান একটি যন্ত্র, কিন্তু কখনো কখনো এটি খুব বোকা একটা যন্ত্র। আমরা কোনটি কল্পনা আর কোনটি বাস্তব সবসময় এটির পার্থক্য করতে পারি না। আর পারি না বলেই একটি কাল্পনিক চরিত্র নিয়ে সারা দেশের মানুষ এইরকম পাগলামি করতে পারি, অথচ বাস্তবে কত নিরীহ, কত নিরপরাধ ব্যক্তির ফাঁসি হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের অত মাতামাতি নেই, কারণ তাদের গল্পটা আমরা জানি না। আমাদের ব্রেন এমনভাবে তৈরি, এমনভাবে ডিজাইন করা যে আমরা নাম্বারস, ডেটা, স্ট্যাটিস্টিক্স এগুলো খুব বেশি মনে রাখতে পারি না, কিন্তু গল্প খুব ভালো মনে রাখতে পারি। আসুন আমরা আজ এখানে এক্ষুনি একটা খুব মজার এক্সপেরিমেন্ট করি। আমি আপনাদেরকে কিছু নাম্বারস বা সংখ্যা দেব, খুব মনোযোগ দিয়ে আপনি আমার কথা শুনবেন এবং আমি যা যা বলেছি প্রথম থেকে মনে করবার চেষ্টা করবেন। ওকে, সবাই রেডি? সবাই আরাম করে বসুন, লম্বা দম নিন, ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন, রিল্যাক্স। এবার আমি যা বলছি সেখানে ফোকাস করুন। দুই ঠ্যাং, ঠ্যাং বোঝেন তো, পা। দুই ঠ্যাং 8 ঠ্যাংয়ের সামনে 3 ঠ্যাংয়ের উপর 1 ঠ্যাং খাচ্ছিল। হঠাৎ 4 ঠ্যাং 2 ঠ্যাংয়ের কাছ থেকে 1 ঠ্যাং নিয়ে দিল ছুট। 2 ঠ্যাং 3 ঠ্যাং তুলে 4 ঠ্যাংয়ের মাথায় বাড়ি দিয়ে 1 ঠ্যাং কেড়ে নিয়ে 3 ঠ্যাংয়ে বসলো। পেছনে 8 ঠ্যাং নড়াচড়া করছে। আপনাদের মধ্যে কেউ যদি মঞ্চে এসে আমি যা বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু বলতে পারেন, পিপিএসএফ এর তরফ থেকে আপনাদের জন্য রয়েছে একটি অত্যন্ত আকর্ষণীয় পুরস্কার, সেটি হচ্ছে ঢাকা মেলবোর্ন ঢাকা এয়ার টিকেট। কেউ আসবেন? দ্য ফ্লোর ইজ ইয়োর্স। যে কেউ আছেন? এখন এই তথ্যগুলো আমি আপনাদেরকে আবার দেব একটু অন্যভাবে। আবার মনোযোগ দিন, রিল্যাক্স, ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। মনোযোগ দিন আমি কি বলছি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে মাটির নিচে বিশাল বিশাল অ্যাকুয়ারিয়াম আছে, তার মধ্যে বিভিন্ন সামুদ্রিক প্রাণী রাখা আছে, টিকিট কেটে এগুলি দেখা যায়।
মনে করুন এই অ্যাকুয়ারিয়ামের মেইন গেটের ডান পাশে একটা ফাস্ট ফুডের দোকান, আর বাম পাশে একটা অ্যাকুয়ারিয়ামে একটি অক্টোপাস রাখা আছে। এক লোক ফাস্ট ফুডের দোকান থেকে একটা চিকেন ফ্রাই কিনলো। কি কিনলো? একটা লেগ পিস কিনে বাম দিকে সেই অ্যাকুয়ারিয়ামটার সামনে একটা টুলের উপর বসলো। সেই টুলের 3 পা। যেই সে চিকেন ফ্রাইয়ে কামড় দিতে যাবে অমনি কোথা থেকে একটা কুকুর, কি কুকুর 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 দৌড়ে এসে তার হাত থেকে সে চিকেন ফ্রাইটা ছো মেরে দিল দৌড়। লোকটি সেই টুলটি তুলে কুকুরের মাথায় বাড়ি দিয়ে চিকেন ফ্রাইটা উদ্ধার করলো, আবার টুলে বসলো। পেছনে সেই অ্যাকুয়ারিয়ামের ভেতরে অক্টোপাসটি নড়াচড়া করছিল। এবার যদি আপনাদেরকে বলি যে আপনাদের মধ্যে কে কে এই তথ্যগুলো প্রথম থেকে হুবহু বলতে পারবেন, তাহলে কমপক্ষে 80% লোক কমপক্ষে 80% কারেক্ট অ্যান্সার দিতে পারবেন। নাও দ্য কোয়েশ্চেন ইজ why? And the answer is our brains are designed for processing stories more than data or numbers. সেজন্যই আমি যখন আপনাদেরকে র ডেটা দিলাম সেগুলো আপনারা মনে করতে পারবেন না, কিন্তু এই র ডেটা যখনই আমি একটা স্টোরি দিয়ে র্যাপিং করে দিলাম হুবহু মনে করতে পারবেন। দিস ইজ দ্য পাওয়ার অফ স্টোরি। এখন আপনারা কারো কারো মনে এই চিন্তা আসবে যে ওকে, স্টোরি খুব পাওয়ারফুল, বুঝলাম, কিন্তু পাবলিক স্পিকিং এর সাথে স্টোরির কি সম্পর্ক? গুড কোয়েশ্চেন। তাহলে আসুন এবার আমরা একটু টেকনিক্যাল ডিসকাশনে প্রবেশ করি। বিশ্বের যত পপুলার পাবলিক স্পিকার রয়েছেন তারা তাদের স্পিচ শুরু করেন প্রধানত 3টা তরিকায়। কয় তরিকা? 3 তরিকা। তরিকা নাম্বার 1, কেউ কেউ তাদের স্পিচ শুরু করেন একটা প্রশ্ন দিয়ে। কি দিয়ে? তরিকা নাম্বার 2, কেউ কেউ শুরু করেন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট অর স্ট্যাটিস্টিক্স অর কোটেশন দিয়ে। কি কি দিয়ে? একটা মজার তথ্য অথবা পরিসংখ্যান অথবা একটা উক্তি। তরিকা নাম্বার 3, কেউ কেউ তাদের স্পিচ শুরু করেন একটা গল্প দিয়ে। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রথমে তরিকা নাম্বার 1, স্টার্ট উইথ এ কোয়েশ্চেন। আপনাদের কি কারো মনে আছে আমি মঞ্চে ঢুকে সর্বপ্রথম কোন কথাটা বলেছিলাম? আমি বলেছিলাম আপনাদের মধ্যে কার কার এই নাটকটির নাম মনে আছে? প্রশ্ন। আচ্ছা, আমার কথা থাক, যেহেতু এই প্রোগ্রামের নাম হচ্ছে হাউ টু বি আ গ্লোবাল পাবলিক স্পিকার, তাহলে আমরা কিছু গ্লোবাল এক্সাম্পল নেই। কি বলেন? প্রথম তরিকা, স্টার্ট উইথ এ কোয়েশ্চেন। আপনাদের মধ্যে সাইমন সিনেকের নাম কে কে শুনেছেন? একটু হাতটা তুলেন তো। সাইমন সিনেক, ও এক্সেলেন্ট এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক অডিয়েন্স। এই ভদ্রলোক একটা বই লিখেছিলেন, বইয়ের নাম হচ্ছে স্টার্ট উইথ ওয়াই। এই বই লিখে তিনি মহা হইচই বাঁধিয়ে ফেলেছেন। তিনি টেড টকে এসেছিলেন, সেখানে তিনি একটা স্পিচ দিয়েছেন এই একই শিরোনামে। তিনি তার স্পিচটা শুরু করেছিলেন এইভাবে: How do you explain when things don't go as we assume? Or better, how do you explain when others achieve things defying all the assumptions? এটার মোটামুটি একটা ভাবানুবাদ এরকম হতে পারে যে যেভাবে ঘটবে ভেবেছিলেন কোনো ঘটনা যখন সেভাবে ঘটে না, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কিংবা
সমস্ত পূর্ব ধারণা ভুল প্রমাণ করে কোনো কোনো মানুষ যখন বিরাট কিছু অর্জন করে, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করলে কি হয়? স্পিকার যখন প্রশ্ন করে তখন অডিয়েন্স এটির উত্তর ভাবতে শুরু করে, এবং যখনই অডিয়েন্স ভাবতে শুরু করে তখন স্পিকার এবং অডিয়েন্সের মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে যায়, আর এটাই হচ্ছে যুদ্ধের অর্ধেক জয়। দ্বিতীয় তরিকা হচ্ছে কোন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বা স্ট্যাটিস্টিক্স কিংবা একটা কোটেশন দিয়ে শুরু করা। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট চার্লস গারবা, তার খুব বিখ্যাত একটা স্পিচ আছে, সেটা তিনি এভাবে শুরু করেছিলেন: ডু ইউ নো that your office desk may contain 400 times more bacteria than a toilet seat? Yes, that's right. The place where you work and eat your lunch may be dirtier than the bathroom. অর্থাৎ একটা বাথরুমের কমোডে যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকে, আপনার অফিসের ডেস্ক যেখানে বসে আপনি কাজ করেন এবং যেখানে বসে আপনি খাবার খান, সেখানে 400 গুণ বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে। তো যখন স্পিকার এইরকম একটি তথ্য দিয়ে শুরু করলো, তখন অডিয়েন্সের মনে কি হয়? আরে বললে কি, সিরিয়াসলি 400 গুণ বেশি ব্যাকটেরিয়া? আচ্ছা কি বলে শুনি তো। কানেকশন হয়ে গেল। তরিকা নাম্বার 3, টু স্টার্ট উইথ এ স্টোরি। স্টিভ জবসের নাম আপনারা জানেন। ওনাকে প্রারম্ভিক বক্তৃতা অর্থাৎ কমেন্সমেন্ট স্পিচ দেবার জন্য একটা ইউনিভার্সিটিতে ডাকা হয়েছিল। তিনি তার স্পিচটা শুরু করেছিলেন এভাবে: টুডে আই ওয়ান্ট টু টেল ইউ 3 stories from my life. That's it, no big deal, just 3 stories. প্রিয় সুধী, আমি বিখ্যাত পাবলিক স্পিকারদের তাদের স্পিচ শুরু করার 3টা তরিকার কথা বললাম। এছাড়াও আরও তরিকা রয়েছে, কিন্তু সব তরিকার মধ্যে সর্বসম্মতভাবে সবচাইতে ইফেক্টিভ, সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে ইম্প্যাক্টফুল তরিকা হচ্ছে গিয়ে স্টোরি টেলিং। এখন স্টোরি যে শুধু আপনি স্পিচের শুরুতেই বলবেন এমন না, আপনি চাইলে মাঝখানেও বলতে পারেন, আপনি চাইলে শেষেও বলতে পারেন। আবার স্টোরি যে সবসময় মাত্র একটা বলবেন এমন না। এই যে একটু আগে স্টিভ জবসের এক্সাম্পল দিলাম, তিনি 3টা গল্প বলেছিলেন। আবার ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ টেড টকে এসেছিলেন একটা স্পিচ দিতে, সেখানে তিনি তার জীবনের 6টা গল্প বলেছিলেন। কয়টা গল্প? 6টা। অতএব যদি আপনি মনে করেন যে আপনার গল্প প্রাসঙ্গিক, যদি মনে করেন আপনার গল্প আপনার বক্তব্যকে আরও শক্তিশালী করবে, মজবুত করবে, তাহলে আপনি একাধিক গল্পও বলতে পারেন। এবার আসুন গল্প কিভাবে বলবেন। লম্বা একটা আলোচনাকে একদম সংক্ষেপ করে যদি মাত্র 1 লাইনে বলি, তাহলে এমন একটা গল্প বলুন যে গল্পটা এর আগে কেউ বলেনি, অথবা এমনভাবে একটি গল্প বলুন যেভাবে এর আগে আর কেউ বলেনি। তাহলে তরিকা মাত্র 2টা, একটা নতুন গল্প বলুন অথবা একটি নতুন ভাবে গল্প বলুন। নিউনেস অর ইউনিকনেস। যেমন ধরেন, কপাল ভিজিয়া গেল নয়নের জলে, 2 ঠ্যাং বাঁধা ছিল তমালের ডালে। এই গল্পটা আমি প্রথম শুনেছি 1974 সালে, এবং 74 সাল থেকে 2024 পর্যন্ত আমি কমপক্ষে 1000 লোকের মুখে একই গল্প শুনেছি। কিন্তু কেউ কেউ এমনভাবে এই গল্পটা বলেছেন যাতে আমার মনে হয়েছে এই গল্প আমি আগে কখনো শুনিনি। ইউনিকনেস। অতএব যদি আপনার কাছে কোনো নিউ গল্প থাকে বলবেন, আর যদি নিউ গল্প না থাকে তাহলে ওল্ড গল্প নিউ স্টাইলে বলবেন। এবার আসি
একটা গল্পে কি থাকে, অর্থাৎ একটা গল্প সাজাবেন কিভাবে, দ্য স্ট্রাকচার অফ এ স্টোরি। আমি সম্প্রতি অনেক ডলার খরচ করে একটা বিদেশি কোর্স করেছি, যেখানে স্টোরি স্ট্রাকচার শেখানো হয়েছে জোসেফ ক্যাম্বেলের দ্য হিরোজ জার্নি। এখানে স্টেপ হচ্ছে 17টা। এখন আমি যদি আপনাদেরকে স্টোরি স্ট্রাকচার শেখাতে গিয়ে 17টা স্টেপ বলি, আপনার মনে মনে ভাববেন থাক বাবা, গল্প বলা শিখে কাজ নেই, 17টা স্টেপ মনে রাখতে পারবো না। আজ আমাদের এই প্রোগ্রামে যারা উপস্থিত রয়েছেন, আপনাদের সঙ্গে বিশ্বের সবচেয়ে ছোট স্ট্রাকচারটা এখন আমি শেয়ার করব না। আপনাদেরকে 17টি স্টেপ মনে রাখার দরকার নেই, আপনারা শুধু বাংলা বর্ণমালার একটা বর্ণ মনে রাখবেন, সেই বর্ণটি হচ্ছে প। কি প? কি প? কি প? 3টা প। প্রথম প। গল্পের স্ট্রাকচারের প্রথম অংশ হচ্ছে পটভূমি, প্লট, সেট আপ। কি থাকে পটভূমিতে? 3টা জিনিস থাকে, 3টা। 1 স্থান, 2 কাল, 3 পাত্র। অর্থাৎ আপনার গল্পে কোনো একটা নির্দিষ্ট সময়, কোনো একটা নির্দিষ্ট জায়গায় কিছু মানুষ কিছু একটা করছে বা কিছু একটা পাবার চেষ্টা করছে। দ্বিতীয় প, প্রতিবন্ধকতা। আপনি যদি সাদামাটাভাবে একটা গল্প বলেন, এটি অডিয়েন্স খুব বেশি পছন্দ করবে না। অডিয়েন্স যাতে পছন্দ করে, এজন্য আপনাকে এই গল্পের মধ্যে একটু টেনশন যোগ করতে হবে। কি যোগ করতে হবে? টেনশন, ক্রাইসিস। ধরেন আপনাদের খুব পরিচিত গল্প, ধরেন ঢাকা শহরের এক শিক্ষিত তরুণ, সে গ্রামে গেছে। তো একদিন সকালে সে গ্রামের পথ ধরে হাঁটছে, উল্টো দিক থেকে এক রূপবতী তরুণী বই খাতা নিয়ে কলেজে যাচ্ছে। দুজনের মধ্যে ধাক্কা লাগলো এবং সেই ধাক্কায় তরুণীর হাত থেকে বইগুলো মাটিতে পড়ে গেল। বই তুলবার জন্য দুজনে একই সঙ্গে মাটিতে বসলো এবং দুজনের কপালে ঠোকাঠুকি হয়ে গেল। এবং ঠোকাঠুকির পরই এই গ্রামের মেঠোপথ থেকে তারা দুজন হঠাৎ চলে গেল একটা ফুল বাগানে, নইলে ঝর্ণার সামনে, নইলে সাগর তীরে, অথবা মরুভূমিতে। সেখানে তারা নেচে নেচে গান গাইলো। তারপর তাদের মধ্যে খুব ভাব হলো। তারপর তারা বিয়ে করলো। বিয়ের পর একটা বাচ্চা হলো। তার কিছুদিন পর আরেকটা বাচ্চা হলো। তারপর আরেকটা বাচ্চা হলো। তারপর তারা বুড়ো হলো এবং মারা গেল। এই যদি হয় গল্প, এটি দর্শক খুব একটা পছন্দ করবে না, কারণ এখানে কি নেই? টেনশন নেই, ক্রাইসিস নেই। তাহলে এবার আপনি এখানে কিছু টেনশন যোগ করেন। কিরকম টেনশন যোগ করতে পারেন? ধরেন সেই তরুণ রূপবতীর বাড়িতে এলো। চাচা, বাড়ি ঘরে তো সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার আজ বিয়ে হয়ে গেছে বাবা, তুমি হেনাকে ভুলে যাও। না, এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না। টেনশন। এই টেনশনটা যত বেশি থাকবে, আপনার অডিয়েন্স গল্পটা তত বেশি পছন্দ করবে। তৃতীয় প, পরিণতি। টেনশন তো দিলেন, এরপর গল্পের তো একটা এন্ডিং থাকতে হবে। এন্ডিংটা কখনো কখনো খুব আনন্দদায়ক হয়। যেমন ধরেন বাংলা সিনেমাতে অনন্ত জলিলের ফিল্মগুলো যদি দেখেন, দেখবেন ফিনিশিংটা হয় খুব ইতিবাচক, মিলনাত্মক। আবার যদি কিং খান, শাকিব খানের প্রিয়তমা দেখেন, এটার এন্ডিংটা হচ্ছে খুব বেদনাদায়ক। তো সেটা ইতিবাচক হোক, নেতিবাচক হোক, মিলনাত্মক হোক, বিরোহাত্মক হোক, আপনার একটা পরিণতি হবে। এখন এই 3টা প যখন আপনি একসাথে করবেন, তখন একটা গল্পের স্ট্রাকচার দাঁড়িয়ে গেল। এখন এই যে 3টা বললাম, 3টা প, এগুলি যদি অ্যাপ্লাই করেন তাহলে ব্যাপারটা কেমন হয়, সেটার একটা উদাহরণ আমরা দেখে আমার আলোচনা শেষ করব। দাদা, আমাদেরটা আরো রাখো মিয়া। সময়টা খুব কঠিন ছিল, এমন অবহেলা আমাদের প্রায় পেতে হতো। তোমরাও আছো নাকি অনুষ্ঠানে? কি যে করো না তোমরা। আমার গানগুলি ছিল সবার থেকে আলাদা, আর সেটাই ছিল আমার অপরাধ। কি পপ, এই সমস্ত ছেলেবেলেদের মঞ্চে উঠতেই দেওয়া উচিত নয়। এই দেখ, ইস, লজ্জাও নাই লোকটা। হোঁচট তো কত খেয়েছি, কিন্তু গান থামাইনি। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল এক
ছেলেটি ছেলে মা তার কাঁধে ছেলেটি মরে গেছে। আমি কি আর গাইবো? গুরু গাইতেই থাকেন। আইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে মা তার কাঁধে ছেলেটি মরে গেছে। আরে হায় বাংলাদেশ 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 বাংলাদেশ। বাংলা গানের দিন বদলের এক নির্ভীক সৈনিক আজম খান। তার মতো তিনটা প। প্রথমে হচ্ছে পটভূমি, স্থান, কাল, পাত্র। এখানে স্থান কি? সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশ। কাল, স্বাধীনতার ঠিক পরপর একটি অস্থির সময়। পাত্র, কয়েকজন টকবগে তরুণ যারা একটু ভিন্ন ধরনের গান গাইবার চেষ্টা করছে। এবার আসছি দ্বিতীয় প, প্রতিবন্ধকতা। কিছু নাকুচু আতেল শিল্পবোদ্ধা, তাদের কাছে পপ সঙ্গীত কোনো সঙ্গীত না, এটি কোনো শিল্পই না। তারা বিভিন্নভাবে এই শিল্পীদেরকে ডিসকারেজ করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। কিন্তু পরিণতিটা কি হলো? পরিণতি হলো এই যে শিল্পীরা তাদের গান থামালো না, তারা গান চালিয়ে যেতে লাগলো এবং দর্শকরা খুব দ্রুত এই গান লুফে নিল এবং বাংলাদেশে পপ সঙ্গীত প্রতিষ্ঠা হয়ে গেল। প্রিয় দর্শক, আমি এতক্ষণ 20 ঘন্টার একটা আলোচনা 20 মিনিটে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছি। এটি ওভারভিউ, এটি একটা ইন্ট্রোডাকশন। তবে এখান থেকে যদি আপনারা স্টোরি টেলিংয়ের ইম্পর্টেন্সটা বুঝতে পারেন, তাহলে আপনার পরবর্তী স্পিচে এই গল্পের শক্তি প্রয়োগ করে দর্শকদের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করবেন। এই শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে।